হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাজি চ্যানেলে স্বাগত। আজকে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টি আছে, যার নাম রাষ্ট্র, এর সংজ্ঞা ও বৈশিষ্ট্য, এই অধ্যায় থেকে আজকে এমসিকিউ প্রশ্নোত্তরের সাজেশন নিয়ে আলোচনা করব যে কি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। দেখো, আমি তোমাদের জন্য এখানে কিছু কোশ্চেন তৈরি করে নিয়ে এসেছি। তো প্রথম কোশ্চেনটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখো। ফার্স্ট হচ্ছে, সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেন। তাহলে উত্তর হচ্ছে টিউটনরা। ঠিক আছে, উত্তর হবে টিউটনরা সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেন। নেক্সট প্রশ্ন, যে রাষ্ট্র বলতে পলিস শব্দটিকে বুঝিয়েছেন। তার উত্তর হচ্ছে গ্রিক দার্শনিকরা। নেক্সট প্রশ্ন, যে কোন লাতিন শব্দ থেকে ইংরেজি স্টেট শব্দটির উৎপত্তি। তার উত্তর হচ্ছে স্ট্যাটাস। স্ট্যাটাস হচ্ছে একটা লাতিন শব্দ, যার থেকে ইংরেজি স্টেট অর্থাৎ রাষ্ট্র কথার উৎপত্তি হয়। আর এই যে স্টেট হচ্ছে একটা ইংরেজি শব্দ, এর বাংলা প্রতিশব্দ হচ্ছে রাষ্ট্র। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, যে আধুনিক অর্থে রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন কে। তার উত্তর হচ্ছে ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলি আধুনিক অর্থে প্রথম এই রাষ্ট্র শব্দটি ব্যবহার করেন। নেক্সট প্রশ্ন দেখো, যে পূর্ণাঙ্গ ও স্বয়ং সম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি হলো রাষ্ট্র। উক্তিটি করেছেন কে। তাহলে উত্তর হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল বলেছেন যে পূর্ণাঙ্গ ও স্বয়ং সম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি হলো রাষ্ট্র। নেক্সট প্রশ্ন, যে রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র বা হাতিয়ার বলেছেন কে। তার উত্তর হচ্ছে মার্ক্সবাদীরা। মার্ক্সবাদীরা রাষ্ট্রকে বলেছেন শ্রেণী শোষণের যন্ত্র বা হাতিয়ার। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, যে রাষ্ট্র হলো আইনানুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এক জনসমষ্টি। উক্তিটি করেছেন কে। তাহলে উত্তর হচ্ছে উড্রো উইলসন। নেক্সট প্রশ্ন, যে রাষ্ট্রকে প্রয়োজনীয় অথচ ক্ষতিকর বলে বর্ণনা করেছেন কে। তার উত্তর হচ্ছে জন স্টুয়ার্ট মিল। জন স্টুয়ার্ট মিল রাষ্ট্রকে প্রয়োজনীয় বলেছে, আবার অথচ ক্ষতিকরও বলেছে। নেক্সট প্রশ্ন, যে রাষ্ট্রের গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন কে। তার উত্তর হচ্ছে গার্নার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, রাষ্ট্রের গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন গার্নার। নেক্সট প্রশ্ন, যে রাষ্ট্র সম্পর্কে অধ্যাপক গার্নারের সংজ্ঞাটি বিশ্লেষণ করলে রাষ্ট্রের কয়টি বৈশিষ্ট্য বা উপাদান লক্ষ্য করা যায়। এর উত্তর হচ্ছে 4টি। নেক্সট প্রশ্ন, যে স্বল্প জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের সমর্থক হলেন। তাহলে উত্তর হচ্ছে রুশো। রুশো স্বল্প জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের সমর্থক। তারপরে প্রশ্ন, যে স্বল্প জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের সমর্থক নন। তার উত্তর হচ্ছে ডেভিড স্টোন। রুশো হচ্ছে স্বল্প জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের সমর্থক, আর ডেভিড স্টোন হচ্ছে আর কি সমর্থক নন। তারপরে প্রশ্ন, যে রাষ্ট্রের ক্ষুদ্রত্ব হলো পাপের প্রতীক। উক্তিটি করেছেন কে। তাহলে উত্তর হচ্ছে টিটসকে। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রের মস্তিষ্ক স্বরূপ হলো। এর উত্তর হচ্ছে সরকার। সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয়। যেমন আমাদের মস্তিষ্ক আমাদেরকে পরিচালনা করে, ঠিক তেমন রাষ্ট্রের মধ্যে যে সরকার থাকে, সরকার অর্থাৎ যে মন্ত্রীরা থাকে না, যেমন আমাদের ভারতের মধ্যে প্রধানমন্ত্রী এবং তার যে মন্ত্রী পরিষদ আছে, তারা হচ্ছে তাদেরকে নিয়ে গঠিত হয় সরকার। তারপরে রাজ্যের মধ্যে রাজ্য সরকার থাকে, মুখ্যমন্ত্রী এবং তার যে মন্ত্রী পরিষদ। তাহলে এই যে সরকার, এই সরকারই কিন্তু রাষ্ট্রের মস্তিষ্ক স্বরূপ। নেক্সট প্রশ্ন দেখো, যে সার্বভৌমিকতা বলতে বোঝায় রাষ্ট্রের। তাহলে উত্তর হচ্ছে চূড়ান্ত ক্ষমতাকে। তাহলে সার্বভৌমিকতা মানে কি। সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা হচ্ছে একটা রাষ্ট্রের সার্বিক ক্ষমতা বা চূড়ান্ত ক্ষমতা, যে সেই রাষ্ট্র বাহ্যিক এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত। সেটাই হচ্ছে সেই রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা বা সার্বভৌমিকতা। যেমন ভারতে কিন্তু ব্রিটিশরা প্রায় 200 বছর শাসন করেছিল, কিন্তু 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। তাহলে তার আগে কিন্তু ভারত একটা সার্বভৌম রাষ্ট্র ছিল না, কারণ সেই সময় ভারতকে কারা শাসন করত? ব্রিটিশরা। তাহলে ভারতের কি তখন এই চূড়ান্ত ক্ষমতা ছিল, সার্বিক ক্ষমতা ছিল? ছিল না, বাহ্যিক শক্তি দ্বারা নিয়ন্ত্রিত ছিল। কিন্তু বর্তমানে ভারত কিন্তু কোনো বাহ্যিক শক্তি দ্বারা নিয়ন্ত্রিত নয়। ভারতের বর্তমানে চূড়ান্ত ক্ষমতা রয়েছে এই রাষ্ট্রের। তাহলে এটাই হচ্ছে বলা হচ্ছে যে সার্বভৌমিকতা বলতে বোঝায় রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতাকে, মনে রাখবে। তারপরে প্রশ্ন দেখো, যে রাষ্ট্রের প্রাণ বলে চিহ্নিত করা হয়। তাহলে উত্তর হচ্ছে সার্বভৌমত্বকে। যদি একটা রাষ্ট্রের সার্বভৌমত্বই না থাকে, সেই রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতাই না থাকে, সেই রাষ্ট্রকে যদি বিদেশি শক্তি দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, তাহলে সেই রাষ্ট্রের প্রাণ আছে বলে মনে করে না আর কি মানুষেরা। তাহলে এই রাষ্ট্রের যে প্রাণ, সেটা কাকে বলা হয়? এই সার্বভৌমত্বকে।
আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, যে একটি সার্বভৌম রাষ্ট্র হলো, তাহলে উত্তর হচ্ছে ভারত। এই যে অপশানে যে আছে ত্রিপুরা, রাষ্ট্রসংঘ আর কোনোটি নয়, আচ্ছা এটা তো হবেই না। তাহলে ত্রিপুরা কি একটা সার্বভৌম রাষ্ট্র? না, ত্রিপুরা তো ভারতের একটি রাজ্যের নাম। তাহলে রাজ্যের, মনে রাখবে একটা কথা, যে কোনো রাজ্যের কিন্তু সার্বভৌম ক্ষমতা থাকে না। সার্বভৌম ক্ষমতা মানে কি? আমি একটু করে বললাম যে সার্বভৌম ক্ষমতা মানে চূড়ান্ত ক্ষমতা, মানে সেই যে রাষ্ট্রটা সে অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত না, সে নিজে স্বাধীনভাবে চলতে পারে। কিন্তু ত্রিপুরা হচ্ছে ভারতের একটি রাজ্য, আর রাজ্য সরকারের উপরে কিন্তু কেন্দ্র সরকার রাজ্য সরকারকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। আমাদের ভারতের কেন্দ্র সরকার যে আছে, সেই কেন্দ্র সরকার রাজ্য সরকারের উপরে কিন্তু অনেক বাধা নিষেধ আরোপ করতে পারে। এর জন্য কোনো কিন্তু রাজ্য সার্বভৌম ক্ষমতার অধিকারী হতে পারে না, মনে রাখবে। তারপর রাষ্ট্রসংঘ কি? এটা হচ্ছে একটা আন্তর্জাতিক সংগঠন। তাহলে আন্তর্জাতিক সংগঠন কিন্তু সার্বভৌম ক্ষমতা নেই তার। নেক্সট প্রশ্ন দেখো, যে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি পশ্চিমবঙ্গ বা ত্রিপুরার নেই? তাহলে উত্তর হচ্ছে সার্বভৌমত্ব। আমি আগেই বললাম যে ভারতের যদি কোনো রাজ্যের নাম দিয়ে দেয় আর বলে যে এই রাজ্যের কি সার্বভৌম ক্ষমতা রয়েছে, তাহলে বলবে নেই, কারণ রাজ্যটি কেন্দ্র সরকার দ্বারা তাকে নিয়ন্ত্রিত হয় কোনো না কোনোভাবে। তার জন্য যেহেতু রাজ্যগুলি নিয়ন্ত্রিত হচ্ছে, তার মানে কিন্তু তার সার্বভৌম ক্ষমতা নেই। কিন্তু সারা ভারত যে রাষ্ট্রটি আছে তার সার্বভৌম ক্ষমতা রয়েছে, কারণ ভারতকে কিন্তু অন্য দেশ পরিচালিত করছে, নিয়ন্ত্রণ করছে না, কিন্তু রাজ্যগুলিকে সেই রাষ্ট্রের যে প্রধান রাষ্ট্র কেন্দ্র সরকার আর কি নিয়ন্ত্রণ আরোপ করে থাকে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, যে কে বলেছেন আমি রাষ্ট্র? তাহলে উত্তর হচ্ছে চতুর্দশ লুই। আচ্ছা, নেক্সট প্রশ্ন, যে রাষ্ট্রের সিদ্ধান্ত বাস্তবায়িত হয়? তাহলে উত্তর হচ্ছে সরকারের মাধ্যমে। রাষ্ট্রের যে সিদ্ধান্ত সেটা কার মাধ্যমে বাস্তবায়িত হয়? সরকারের মাধ্যমে। সরকারের মধ্যে কারা থাকে? সরকার কাদের নিয়ে গঠিত হয়? সরকার গঠিত হয় আমাদের ভোটের দ্বারা। একটা রাষ্ট্রের মধ্যে জনসাধারণ ভোট দেয়, তাদের ভোটে যে প্রতিনিধি নির্বাচিত হয়ে আসলো, তাহলে সেই প্রতিনিধিরা কী করে? তাদের মধ্যে থেকে কয়েকজনকে মন্ত্রী হিসেবে নিযুক্ত করে, আর তাদের যে হেড হয় রাজ্যের মধ্যে মুখ্যমন্ত্রী হয়, আর একদম ভারতের কেন্দ্রীয় লেভেলে প্রধানমন্ত্রী হয়। তাহলে এখানে সরকার কিন্তু কেন্দ্র সরকার বলতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমস্ত যে মন্ত্রী পরিষদ আছে তাদেরকে কেন্দ্রীয় সরকার বলা হয়, আর রাজ্যের মধ্যে যে মুখ্যমন্ত্রী আছে আর তার যে মন্ত্রী পরিষদ আছে রাজ্য সরকার বলা হয়। তাহলে সেরকম যে রাষ্ট্রের মধ্যে যে কেন্দ্র সরকার আছে, সেই কেন্দ্র সরকারের মাধ্যমেই কিন্তু রাষ্ট্রের সিদ্ধান্ত বাস্তবায়িত হয়। নেক্সট প্রশ্ন দেখো, যে রাষ্ট্রকে জীবদেহের সঙ্গে তুলনা করেছেন কে? তাহলে উত্তর হচ্ছে গার্নার। রাষ্ট্রকে জীবদেহের সঙ্গে তুলনা করেছেন। নেক্সট, স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে দেখো, এ স্তম্ভ আর বি স্তম্ভ। এক পাশে আছে রাষ্ট্র হলো পৃথিবীতে ঈশ্বরের পদচারণা, এটা কে বলেছেন আর কি। তারপরে রাষ্ট্র প্রয়োজনীয় অথচ ক্ষতিকর, কে বলেছেন। রাষ্ট্র হলো আইনানুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী একজন সমষ্টি, এটা কে বলেছেন। আর রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র বা হাতিয়ার, এটা কে বলেছেন। তাহলে ফার্স্ট দেখো, রাষ্ট্র হলো পৃথিবীতে ঈশ্বরের পদচারণা, এটা কে বলেছেন। এটা বলেছেন হচ্ছে হেগেল। তারপরে রাষ্ট্র প্রয়োজনীয় অথচ ক্ষতিকারক, এটা কে বলেছেন। এটা বলেছে হচ্ছে জন স্টুয়ার্ট মিল। তারপরে রাষ্ট্র হলো আইনানুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এক জনসমষ্টি, এটা বলেছেন হচ্ছে উড্রো উইলসন। আর রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র বা হাতিয়ার, এটা বলেছে মার্ক্সরা। তাহলে এই হয়ে গেল এ নম্বর অপশন, এটার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, এটাও স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্ট আছে ভারতের একটি অঙ্গরাজ্য। তাহলে ভারতের একটি অঙ্গরাজ্যের নাম কি? এখানের মধ্যে সম্মিলিত জাতিপুঞ্জ আছে, পশ্চিমবঙ্গ আছে, রাজনৈতিক দল আছে, রেড ক্রস সোসাইটি আছে। তাহলে ভারতের একটি অঙ্গরাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, তাহলে প্রথমটির সঙ্গে বি মিলবে। তারপরে একটি আন্তর্জাতিক সংগঠন, এখানের মধ্যে সম্মিলিত জাতিপুঞ্জ হচ্ছে একটা আন্তর্জাতিক সংগঠন। তারপরে অরাষ্ট্রীয় সংগঠন, এটা হচ্ছে রেড ক্রস সোসাইটি হবে। তারপরে রাজনৈতিক সংগঠন হচ্ছে রাজনৈতিক দল। তাহলে এটার উত্তর হবে অপশন নম্বর বি। তাহলে এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এর সাজেশন। তাহলে আগেই বলে রাখছি যে এখান থেকেই যে সব প্রশ্ন কমন পড়বে পরীক্ষায়, এটা কিন্তু আমি বলছি না, কারণ এক এক স্কুলে তোমাদের এক এক টিচার প্রশ্ন তৈরি করবে, তার জন্য পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের প্রশ্ন কিন্তু আলাদা আলাদা হবে। কারণ এই প্রশ্ন কিন্তু বোর্ড তৈরি করছে না, এই প্রশ্ন তোমাদের স্কুলের টিচার তৈরি করছে। তাহলে স্কুলের টিচার, তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের যে টিচার আছে, তিনি যা বলেন, যেভাবে গাইড করেন,
এই প্রশ্নগুলির উপর যেই প্রশ্নগুলি আর কি জোর দিয়ে পড়তে পারেন যে এখান থেকে আমি পরীক্ষা দেবো বা এগুলি ভালো করে পড়ো, সেগুলি কিন্তু তোমরা বাড়িতে আরও ভালো করে পড়বে। বুঝা গেল? তাহলে নেক্সট দিন থেকে আমরা তোমাদের যে তৃতীয় অধ্যায়টি আছে সেই তৃতীয় অধ্যায়ের ক্লাস শুরু করে দেবো। ঠিক আছে? তাহলে প্রতিনিয়ত এইভাবে ক্লাস আসবে, তোমরা কিন্তু নিয়মিত ক্লাসগুলি করতে থাকো। ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য বাই।